ভবানীপুরে কে চন্দ্রদার উপর গুলি চললো কেন? পশ্চিমবঙ্গের রাজনীতির গভীরে লুকিয়ে থাকা একটি অন্ধকার সত্য, একটি হত্যাকাণ্ড যার পেছনে লুকিয়ে আছে ক্ষমতা, টাকা এবং ভয়ঙ্কর প্রশ্ন। যখন ক্ষমতার শীর্ষে বসা মানুষদের ছায়া হয়ে দাঁড়ানো লোকেরা হুমকি হয়ে ওঠে, তখন তাদের শেষ পরিণতি কি হয়? কলকাতার উপকণ্ঠের মধ্যগ্রামের দোহারিয়া এলাকার রাস্তায় শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। হঠাৎ করে সেই নীরবতা বিচ্ছিন্ন করে বেজে উঠল গুলির শব্দ, ধারালো, তীব্র এবং নিষ্ঠুর। একের পর এক যেমন করে বৃষ্টি ঝরে তেমনই ঝরে পড়ছে গুলি। তারপর শুধু রক্তের গন্ধ, একটি ক্ষত বিক্ষত দেহ আর একটি গাড়ি যে দ্রুত গতিতে চলে যায়, যেন কিছুই ঘটেনি। এই যে দৃশ্য, এটি কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়। ধরুন আপনি একজন সাধারণ যুবক, জীবনে কখনো স্বপ্নেও ভাবেননি যে আপনি একদিন রাজনৈতিক হত্যাকাণ্ডের হাতিয়ার হয়ে উঠবেন, কিন্তু সে রাতে আপনি ছিলেন একটি ছোট গাড়ি জাতীয় সড়ক ধরে তীব্র গতিতে ছুটে চলছে। চালকের চোখে ঘুম নেই, কারণ তার মাথায় শুধু একটাই কাজ, গাড়িটাকে অদৃশ্য করে ফেলা। হাওড়ার টোল প্লাজার ঠিক আগে গাড়ি থামলো, চালক নেমে পড়লো, অন্ধকারে দ্রুত হাত চলতে থাকে। আসল নম্বর প্লেট খুলে ফেলা হলো, তার জায়গায় লাগানো হলো একটি শিলিগুড়ির নথিতে নিবন্ধিত একটি গাড়ির নম্বর। উদ্দেশ্য স্পষ্ট, টোল প্লাজার ক্যামেরা, ফাস্ট্যাগ রিডার, কোনো কিছুতেই যেন এই গাড়ির হদিস মেলে না। এই যে পরিকল্পনা, এই যে সাধারণ অপরাধীর কাজ, এটি পেশাদার হাতের ছোঁয়া। কিন্তু প্রশ্ন হলো, এই যুবক যে মাত্র 1 লক্ষ টাকা পেয়েছে, সে কি এমন সূক্ষ্ম পরিকল্পনা করতে পারে, নাকি তার পেছনে রয়েছে এমন কেউ যে এই ধরনের কাজে অভ্যস্ত? কে জানে, যে জানে কিভাবে নিশানায় গুলি চালাতে হয়, কিভাবে প্রমাণ মুছে ফেলতে হয়। গাড়িটি আবার ছুটতে শুরু করলো এবং কিছুক্ষণ পর মধ্যগ্রামের সেই নির্জন রাস্তায় সেই গাড়ি থেকে নেমে আসলো সশস্ত্র ব্যক্তিরা। তারা ঘিরে ধরে একটি চলন্ত গাড়িকে। এরপর যা ঘটে তা ভাষায় বর্ণনা করা কঠিন। পেশাদার নিশানাবাজদের গুলিতে ক্ষত বিক্ষত হয়ে পড়ল একজন মানুষ, যিনি ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্বদের সবচেয়ে কাছের মানুষ। তার ব্যক্তিগত সহায়ক, তার ছায়া সঙ্গী, তার প্রতিটি গোপন বৈঠকের নথির সাক্ষী। রাজ্য পুলিশ ও গোয়েন্দা সংস্থা মাত্র কয়েকদিনের মধ্যেই তদন্ত শুরু করলেন। ফাস্ট্যাগের ডিজিটাল পদচিহ্ন, মোবাইল টাওয়ার সিগন্যাল ম্যাপিং, সিসিটিভি ফুটেজ সব মিলে একে একে বেরিয়ে আসলো এক অভিযুক্তদের নাম। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চুক্তির অঙ্ক। পুরো কাজের বিনিময়ে ধার্য করা হয়েছিল 1.5 কোটি টাকা। চালককে দেওয়া হয়েছিল মাত্র 1 লক্ষ টাকা গাড়ি পৌঁছে দেওয়ার জন্য। বাকি টাকা গেছে শার্প শুটারদের হাতে। মধ্যস্থতাকারীদের পকেটে গ্রেফতার হওয়ার একজন অভিযুক্ত সামাজিক মাধ্যমে পুরনো কিছু ছবি ও ভিডিও পাওয়া যায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সে একটি জাতীয় নির্বাচনে শাসক দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে। শুধু তাই নয়, রাজ্য ও জাতীয় পর্যায়ে বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তার ঘনিষ্ঠতার আলামত সামনে আসে। অর্থাৎ যে হাত গুলি চালিয়েছে, সেই হাতেই সুতো টানলে পৌঁছে যায় ক্ষমতার একেবারে কেন্দ্রে। কোনো পূর্ব ঘোষণা ছাড়া, কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়া পুরো তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে তুলে নিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। এই সিদ্ধান্তটি নিয়ে যে প্রশ্ন উঠছে, সেটি খুবই সরল এবং ভয়ঙ্কর তাৎপর্যপূর্ণ। যদি রাজ্য পুলিশ সঠিক তদন্ত করছিল, যদি তারা অভিযুক্তদের ধরতে পেরেছিল, যদি তারা সুপারির অর্থের হিসাব বের করতে পেরেছিল, তাহলে কেন হঠাৎ করে হাত থেকে মামলা কেড়ে নেওয়া হলো? কার স্বার্থে, কাকে রক্ষা করতে? এই একজন রাজনৈতিক নেতার চারপাশে যারা সবচেয়ে কাছের ছিল, ব্যক্তিগত সহায়ক, দেহরক্ষী, গাড়ি চালক, এবং তাদের প্রত্যেকের পরিণতি হচ্ছে একই রকম। একজনকে নির্মমভাবে গুলি করে মারা হয়েছে বছর কয়েক আগে, আরেকজনের মৃতদেহ পাওয়া গেছে পুলিশ ব্যারাকে। সরকারি ভাষ্যে আত্মহত্যা বলা হলেও পরিবার কোনোদিন সেটা মানেনি। আরো একজন গাড়ি চালকের মৃত্যু ঘটেছে এমন পরিস্থিতিতে যেখানে প্রশ্নচিহ্ন থেকে গেছে আজও। 4 জন ঘনিষ্ঠ মানুষ, 4টি মৃত্যু, প্রতিটি রহস্য, প্রতিটিতে তদন্ত থমকে যাওয়ার বা হাত বদল হওয়ার প্রবণতা। এটা কাকতালীয় হওয়ার সম্ভাবনা কতটুকু? পরিসংখ্যান বলে, একই ব্যক্তির চারপাশে এভাবে একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটা এবং প্রতিটি ক্ষেত্রে তদন্ত অসম্পূর্ণ থাকা, এটা দুর্ঘটনা নয়, এটা একটা সিনেমা। অপরাধ মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যেটাকে বলে ইনার সার্কেল অ্যালিমেশন। যখন কোনো ক্ষমতাধর ব্যক্তি অনুভব করে যে তার সবচেয়ে কাছের মানুষটি তার সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে, তখন সেই মানুষটিকে সরিয়ে দেওয়া হয়। একজন ব্যক্তিগত সহায়ক, যিনি বছরের পর বছর ধরে একজন নেতার প্রতিটি পদক্ষেপ ছায়ার মতো ছিলেন, তিনি কি জানতে পারেন? তিনি জানেন যে কোন রাতে কোন অজানা নম্বর থেকে ফোন আসে। তিনি জানেন কোন ব্রিফকেসে কত টাকা আসে এবং সেগুলো কোথায় যায়। তিনি জানেন কোন ঠিকাদার কত টাকা দিয়ে কোন প্রকল্পের বিনিময়ে কাজ করেন। তিনি জানেন কোন গোপন সম্পত্তির দলিল কোথায় রাখা হয়। এমন একজন সাক্ষী যদি কোনোদিন মুখ খোলেন, তাহলে যে পরিমাণ তথ্য বেরিয়ে আসতে পারে তা যে কোনো রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য যথেষ্ট। আর যখন সেই নেতা ক্ষমতার একেবারে শীর্ষে পৌঁছে যাচ্ছেন,
তখন এই ধরনের জীবন্ত বিপদ নিয়ে চলা কতটা ঝুঁকিপূর্ণ সেটা বোঝার জন্য রাজনীতি বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এই পুরো ঘটনার সবচেয়ে পীড়াদায়ক দিকটি হলো পরিবারগুলোর অবস্থান। প্রতিটি মৃত্যুর পেছনে একটি পরিবার, স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবা মা, যারা বছরের পর বছর ধরে বিচারের আশায় আছেন। তারা দেখেন যে তাদের প্রিয়জনের খুনের তদন্ত কিভাবে এক সংস্থা থেকে আর এক সংস্থায় ঘটছে। তারা দেখছেন কিভাবে মিডিয়ার আলো জ্বলে এবং নিভে যায়। তারা দেখছেন কিভাবে প্রতিশ্রুতি দেওয়া হয় বিচারের, কিন্তু তারপর তা থমকে যায়। কেন্দ্রীয় সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযুক্ত চালককে নিয়ে রুট রিকনস্ট্রাকশন করেছে। জানা গেছে সেই রাতে শুধু একটি গাড়ি নয়, আরো একটি রহস্যময় যান এসেছিল এই রুটে, যাতে ছিল আরো 3 জন অশনাক্ত ব্যক্তি। তারা কারা? তারা কি সেই রাতের হামলায় সরাসরি অংশ নিয়েছিল, নাকি তারা পর্যবেক্ষক, নিশ্চিত করতে এসেছিল যে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি, হয়তো পাওয়া যাবেও না, কারণ যে কাঠামোর মধ্যে এখন তদন্তের ভার, সেই কাঠামোর অতীত রেকর্ড বলছে এই ধরনের রাজনৈতিক সংবেদনশীল মামলা সত্য বের হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যে প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে, এই মামলাটিও কি সেই পথে যাচ্ছে, নাকি এবার আলাদা কিছু ঘটবে? উত্তরটা নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়ের উপর। মিডিয়া কতদিন এই ইস্যুকে জীবিত রাখতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনগণ কতদিন এটা মনে রাখবে। অন্ধকার করিডোরে যারা হাঁটেন তারা একটি বিষয়ের উপর সবসময় নির্ভর করেন: মানুষের ভুলে যাওয়ার ক্ষমতা। আজ যে খবর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, 3 মাস পর সেটা কেউ মনে রাখবে না। তাই আজকের এই আলোচনা শেষে একটি কথা বলতে চাই: একটি রাজনৈতিক নেতার চারপাশে একজন ঘনিষ্ঠ মানুষের রহস্যজনক মৃত্যু, এটা শুধু একটি অপরাধের ঘটনা নয়, এটা একটা প্রশ্ন গণতন্ত্রের প্রতি, বিচারের আস্থার প্রতি, আর সাধারণ মানুষের বিবেকের প্রতি। যদি এই প্রশ্নের উত্তর আমরা না খুঁজি, যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা আসলে মেনে নিচ্ছি যে ক্ষমতাবানদের জন্য আলাদা নিয়ম চলে। তাদের ছায়ায় দাঁড়ানো মানুষটি জীবনের কোনো দাম নেই, আর সেই নম্বর প্লেটের মতোই যেটা রাতের অন্ধকারে বদলে ফেলা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে আসল চেহারাটা কি বদলে ফেলা হচ্ছে, মুছে দেওয়া হচ্ছে, নাকি সত্যি কোনোদিন সেই মুখোশ খুলে পড়বে? উত্তরটা সময় বলে দেবে, কিন্তু প্রশ্নটা আমাদের করতে হবে আজই, কারণ যেদিন আমরা প্রশ্ন বন্ধ করে দেব, সেদিন থেকে এই ধরনের মৃত্যুর খবর আর হবে না। সেগুলো হবে পরিসংখ্যান, আর পরিসংখ্যানের কোনো মুখ থাকে না, কোনো পরিবার থাকে না, কোনো কান্না থাকে না। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।